দেখো আজকে জেনারেল সায়েন্সের 234টা হয়েছিল, তারপরে 235টা থেকে শুরু হবে। বিমান উড্ডয়নের জন্য বা বিমান উড্ডয়নের সময় শব্দের মাত্রা ড্যাশের কাছাকাছি হয়ে থাকে। দেখো, বিমান উড্ডয়নের সময় শব্দের মাত্রা যেখানে 150 ডেসিবেলের কাছাকাছি হয়ে থাকে। ঠিক আছে, অপশান ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, 150 ডেসিবেল। যদি প্রশ্ন করা হয়, দেখো যাত্রীবাহী জেট বিমানগুলো আছে, যাত্রীবাহী জেট বিমান সেটা সাধারণত 30,000 থেকে 40,000, ঠিক আছে, 30,000 থেকে 40,000 ফুট উচ্চতায় চলে থাকে, যাকে বলা হয় ক্র্যাশিং অ্যাটিটিউড। ঠিক আছে, যাকে বলা হয় ক্র্যাশিং অ্যাটিটিউড, যেখানে প্রায় 30,000 থেকে 40,000 ফুট উচ্চতা পর্যন্ত এই বিমান অর্থাৎ যাত্রীবাহী বিমান যাতায়াত করে। তবে এটা মনে রাখতে হবে, বিমান এত বেশি উচ্চতায় উড়ার কারণটা হচ্ছে তার বাতাসের ঘনত্বের কারণে। বিমান এত উঁচুতে ওড়ার একমাত্র কারণ হচ্ছে কিসের জন্য? বাতাসের ঘনত্বর কারণে। তাহলে প্রশ্ন যদি করা হয় বিমান বেশি উঁচুতে ওড়ার কারণ কি, একমাত্র কারণ হচ্ছে বাতাসের ঘনত্বর কারণে। ঠিক আছে, যেমন এসএসসি জিডি এক্সামে প্রশ্ন এসেছিল যে একটি বিমানের গতিবেগ যদি 120 কিমি, বিমানের গতিবেগ 120 কিমি পার ঘন্টা, ঠিক আছে, বিমানের গতিবেগ 120 কিমি পার ঘন্টা, ঠিক আছে, সরি, 120 কিমি পার মিনিট, ঠিক আছে, 120 কিমি পার মিনিট হবে। একটি বিমানের গতিবেগ 120 কিমি পার মিনিট, মিটার পার সেকেন্ডে গতিবেগ কত হবে? এসএসসি জিডি 2021 সালে এক্সামে এসেছিল। দেখো এটা কিভাবে করবে, দেখো একটি বিমানের গতিবেগ কত দিয়েছে, একটি বিমানের গতিবেগ দিয়েছে 120, তাই তো, 120 দিয়েছে একটি বিমানের গতিবেগ। আচ্ছা, সময় গুণিত গতিবেগ সমান কত? সময় গুণিত গতিবেগ সমান হচ্ছে দূরত্ব, তাই তো, এটা মাথায় রাখতে হবে, সময় গুণিত সময় ইন্টু গতিবেগ সমান দূরত্ব। তাহলে সময় এখানে কত? 1 মিটার পার সেকেন্ড, যেহেতু ধরা হয়েছে 1 মিটার পার সেকেন্ড সমান এখানে বলেছে একটি বিমানের গতিবেগ 120 কিমি পার মিনিট, মিটার পার সেকেন্ড, এর গতিবেগ কত? ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের 1 মিনিটে বিমান যায় কত? 1 মিনিটে তাহলে বিমান যাচ্ছে 120 কিমি, তাই তো, 1 মিনিটে বিমান যায় 120 কিমি, সুতরাং আমরা ধরতে পারি 60 মিনিটে বিমান যায় কত? 60 মিনিটে বিমান যায় হচ্ছে 120 ইন্টু 60, তাহলে গুণ করলে আমরা পাবো কত? 7,200, ঠিক আছে, 7,200 কিমি। তাহলে 1 মিনিটে বিমান যাচ্ছে 120 কিমি, ঠিক আছে, 60 মিনিটে বিমান যাচ্ছে কত? 60-এর সঙ্গে আমরা যে 100 গুণ করি সেক্ষেত্রে 7,200 কিমি, ঠিক আছে।
এবার বিমানের গতিবেগ আমরা পেয়েছি, বিমানের গতিবেগ পেয়েছি ৭,২০০ কিমি, ঠিক আছে, পার ঘন্টা। এখন বিমানের গতিবেগ কত হবে, সেক্ষেত্রে আমাদের প্রশ্নে করা হয়েছে যে সেকেন্ডে মিটার পার সেকেন্ডে বিমানের গতিবেগ কত হবে ১২০ কিমি যদি গতিবেগে যায়। তাহলে আমরা যে ৭২,০০০ বের করিয়েছি, ৭২,০০০ থেকে আমরা কি করব, ভাগ করে দেব। বা সরি ৭,২০০কে ভাগ করে দেবো, ৭,২০০কে আমরা ভাগ করব কত দিয়ে, ৫ দিয়ে ভাগ করে দেবো। ৭,২০০কে ৫ দিয়ে ভাগ করে দেবো, কত উত্তর আসতেছে? ৭,২০০কে যদি ৫ দিয়ে ভাগ করা হয় ১,৪০০, ঠিক আছে, উত্তর কিন্তু আমাদের ১,৪০০। নিচের কোনটি পদার্থের অবস্থা নয়? দেখো নিচের কোনটি পদার্থের অবস্থা নয়, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, বোস আইনস্টাইন কঠিন ভবন অবস্থা, ঠিক আছে। দেখো পদার্থের অবস্থাগুলি হচ্ছে কি, পদার্থের অবস্থা হচ্ছে আমরা জানি কঠিন অবস্থা, তাই তো, তরল অবস্থা, তাই তো, কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাস অবস্থা, আরেকটা কি প্লাজমা অবস্থা, আরেকটা কি বোস আইনস্টাইন ঘনীভবন অবস্থা। এই পাঁচটা কিন্তু অবস্থা আছে। আমরা কিন্তু সকলে জানি তিনটি অবস্থা, একটা কঠিন, তরল, গ্যাসীয়, কিন্তু তার সাথে আমরা দুটো যোগ করতে পারি, সেটা হচ্ছে কি প্লাজমা অবস্থা আর একটা হচ্ছে বোস আইনস্টাইন ঘনীভবন, ঠিক আছে। এখানে কিন্তু সবগুলো অপশান দেওয়া আছে, অপশান বি কিন্তু দেওয়া নেই, তাহলে অপশান বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? যেমন প্রশ্ন এসেছিল এসএসসি জিডি 2021 সালে এক্সামে, নিচের কোনটি পদার্থের উদাহরণ নয়? আগুন, মেঘ, মাধ্যাকর্ষণ, বৃষ্টির ফোঁটা। নিচের কোনটি মাধ্যাকর্ষণ, মাধ্যাকর্ষণ একটা মৌলিক মিথস্ক্রিয়া যা ভর বা শক্তি সহ সমস্ত জিনিসের মধ্যে একটা পারস্পরিক আকর্ষণ সৃষ্টি করে থাকে, আমরা জানি, তাই এটি কোনো পদার্থ বলতে পারি না। পদার্থকে সাধারণত আমরা তিনটি অবস্থায় শ্রেণীবদ্ধ করতে পেরেছি। একটা হচ্ছে কঠিন, তরল, গ্যাস। কণাগুলি একে অপরের খুব কাছাকাছি রাখা হয় এবং নড়াচড়া করতে পারে না, সেটা হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে পড়ছে বরফ, চিনি, শিল আর কাঠ, ঠিক আছে, শিলা আর কাঠ। তরল, কণাগুলি একে অপরের কাছাকাছি কিন্তু তারা ঘুরে বেড়াতে পারে, ঠিক আছে, তরল, যেমন জল, বৃষ্টির ফোঁটা, তেল। গ্যাস হচ্ছে কঠিন বা তরল অবস্থায় উপস্থিতি কণাগুলি তুলনায় কণাগুলি থেকে অপরের থেকে অনেক দূরে এবং তাদের চলাচল সহজ হয়ে থাকে, দ্রুত হয়, ঠিক আছে। তরলের থেকে, কঠিনের থেকে গ্যাসের চলাচল কিন্তু দ্রুত গতিতে ঘটে, ঠিক আছে। আচ্ছা, মেঘ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম বাষ্প, এগুলো হচ্ছে সব গ্যাসের উদাহরণ। আগুন একটা পদার্থ, আমরা জানি আগুন যে বলছো আগুন হবে না, কারণ আগুন হচ্ছে একটা পদার্থ, কেননা এটি স্থান দখল করে আছে, আগুন কিন্তু স্থান দখল করে আছে, এবং যেহেতু এটি গ্যাসের মিশ্রণ তাই এর কিছু ভর থাকতে পারে, আগুনের কিছু ভর থাকতে পারে, কেননা এটি হচ্ছে একটি গ্যাসের মিশ্রণ, ঠিক আছে। এই জন্য আগুনকে কিন্তু আমরা পদার্থের উদাহরণ হিসাবে ধরতে পারি। ক্লিয়ার? পদার্থের অবস্থা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি, জানা থাকলে উত্তর দেওয়া, না হয় আমি অপশান দেব না, উত্তরগুলো বলে দেবো।
NaCl NH4Cl এর মিশ্রণে আলাদা করার জন্য নিচের কোন পদার্থটি ব্যবহার করা যেতে পারে? এর মিশ্রণকে আলাদা করার জন্য, এই দুটির মিশ্রণকে আলাদা করার জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে? কারো জানা আছে? পদ্ধতির নাম হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন, ঠিক আছে? ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এটা হয়তো আলোচনা করেছিলাম। আচ্ছা, কোনটি কলয়েড ফোমের উদাহরণ? একটি কলয়েড ফোমের উদাহরণ যদি জানা থাকে উত্তর দাও। একটি কলয়েড ফোমের উদাহরণ যদি জানা থাকে উত্তর দাও। একটি কলয়েড ফোমের উদাহরণ হচ্ছে স্পঞ্জ। কি? স্পঞ্জ, ঠিক আছে, স্পঞ্জ হচ্ছে একটি কলয়েড ফোমের উদাহরণ। চলো পরবর্তী প্রশ্ন। কোনটিকে পদার্থের পঞ্চম অবস্থা বলে মনে করা হয়? একটু আগে বলেছিলাম উত্তরে। উত্তর কিন্তু এখনো চিহ্নিত অবস্থায় আছে। বোস আইনস্টাইন কঠিনীভবন অবস্থা। পরবর্তী প্রশ্ন। ভারতীয় পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বোসের কোয়ান্টাম ফর্মুলেশনের ভিত্তিতে আলবার্ট আইনস্টাইন কত সালে পদার্থের একটা নতুন অবস্থা বোস আইনস্টাইন বোস আইনস্টাইন কনডেনসেট বিইসি যাকে বলা হয় সংক্ষেপে, ঠিক আছে, বোস আইনস্টাইন কনডেনসেট এর অনুমান করেছিলেন কত সালে? ভারতীয় পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বোসের কোয়ান্টাম ফর্মুলেশনের ভিত্তিতে আলবার্ট আইনস্টাইন কত সালে পদার্থের একটা নতুন অবস্থা বোস আইনস্টাইন কনডেনসেট বা কঠিনীভবন অবস্থা এর অনুমান করেছিলেন? সালটা হচ্ছে, নোট করবে, 1924 সাল। 1924 সালে বোস আইনস্টাইন কনডেনসেটকে পদার্থের পঞ্চম অবস্থা বলা হয়, ঠিক আছে। কম ঘনত্বের বোসন গ্যাসকে পরম শূন্য তাপমাত্রায় ঠান্ডা করলে এটি তৈরি হয়ে যায়। পদার্থের আমরা জানি 5টা অবস্থা: কঠিন, তরল, গ্যাসীয়, প্লাজমা, বোস আইনস্টাইন কনডেনসেট, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। নিচের অক্সাইডগুলোর মধ্যে কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? দেখো, সবচেয়ে বেশি গলনাঙ্ক হচ্ছে MgO, ঠিক আছে, MgO। আচ্ছা, ম্যাগনেসিয়াম অক্সাইড যাকে বলবো আমরা, সর্বোচ্চ গলনাঙ্ক। ম্যাগনেসিয়াম অক্সাইডের গলনাঙ্ক কত? 2852 ডিগ্রি সেলসিয়াস থেকে 5166 ডিগ্রি ফরেনহাইট। ক্লিয়ার? এই উচ্চ গলনাঙ্ক ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন পরমাণুর মধ্যে শক্তিশালী আয়নিক বন্ধনের জন্য দায়ী থাকে। MgO হচ্ছে একটা অবাধ্য উপাদান যাকে বলি আমরা, যার অর্থ এটি ভেঙে না পড়ে খুব উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে, এই জন্য আমরা একে অবাধ্য উপাদান বলবো। তাহলে MgO ম্যাগনেসিয়াম অক্সাইডের আমরা গলনাঙ্ক পেয়েছি 2852 ডিগ্রি সেলসিয়াস, 5166 ডিগ্রি ফরেনহাইট এর উচ্চ গলনাঙ্ক ম্যাগনেসিয়াম আছে এবং অক্সিজেন পরমাণুর মধ্যে শক্তিশালী এটি, এবং আয়নিক বন্ধনের জন্য দায়ী করা হয় এইটিকে, ঠিক আছে, এই ম্যাগনেসিয়াম অক্সাইডকে। এবং MgOকে আমরা অবাধ্য উপাদান বলবো। তাছাড়া আমরা এটিকে কেন অবাধ্য উপাদান বলবো? এটি ভেঙে না পড়ে খুব উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। পরবর্তীতে আমরা চলে যাই, যেখানে উচ্চ তাপমাত্রা সহ্য করার ক্ষমতার জন্য এটি সাধারণত চুল্লি, ভাটা এবং ক্রুসিবলগুলিতে ব্যবহার করা হয়। চুল্লিতে দেখো কত উচ্চ তাপমাত্রা দেওয়া হয়, ভাটা, ঠিক আছে, ইট ভাটা বলো না কেন, যেই ভাটা বলো না কেন, সেখানে কিন্তু উচ্চ তাপমাত্রা সব কিছু দেওয়া হয়। ক্লিয়ার? Na2O কি? আমরা NgO সম্পর্কে জেনেছি, এবার আমাদের জানতে হবে Na2O, ঠিক আছে। Na2O যেটা হচ্ছে সোডিয়াম অক্সাইড, Na2ওর গলনাঙ্ক প্রায় 1132 ডিগ্রি সেলসিয়াস থেকে 2070 ডিগ্রি ফরেনহাইট, যা MgOর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। সোডিয়াম অক্সাইড গ্যাস এবং সিরামিক ব্যবহার করা হয়, কিন্তু MgO এর মতো উচ্চ তাপমাত্রা অ্যাপ্লিকেশনের জন্য এটি উপযুক্ত নয়। পরবর্তী আমরা চলে যাচ্ছি Fe2O3, আয়রন 3 অক্সাইড যাকে বলা হয়, এর গলনাঙ্ক 1565 ডিগ্রি সেলসিয়াস, 2849 ডিগ্রি ফারেনহাইট,
যা এমজিওর থেকে কম, সবগুলো কিন্তু এমজিওর থেকে কম, ঠিক আছে। এমজিও কিন্তু সর্বোচ্চ মানের। সাধারণত মরিচা নামে পরিচিত Fe203 203, ঠিক আছে, যেটা আয়রন 3 অক্সাইড, যেটা সাধারণত মরিচা নামে পরিচিত। এটি রঞ্জক এবং ধাতু পলিশিং এ ব্যবহার করা হয়, ঠিক আছে। পরবর্তী সিইউও। সিইউও কি কি বলতেছ? Fe203, আয়রন 3 অক্সাইড যেটা, এর অপর নাম মরিচা। পরবর্তী সিইউও কপার 2 অক্সাইড যাকে বলা হয়। সিইউওর গলনাঙ্ক 1326 ডিগ্রি সেলসিয়াস, 2419 ডিগ্রি ফারেনহাইট। এটি ব্যাটারি, সুপার কন্ডাক্টর এবং রঞ্জক হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, যেখানে প্রশ্নে বলা হয়েছে যে যখন এক লিটার যখন এক লিটার যখন 1 লিটার জল 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা হয়, তখন তার আয়তন কি হয়? প্রথমে হ্রাস পায় এবং তারপরে বৃদ্ধি পায়, নাকি একেই রয়ে যায়, নাকি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, কোনটা হবে? যখন এক লিটার জল যখন 1 লিটার জল 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি, হ্যাঁ, উত্তর কি হবে? বৃদ্ধি পায়। নো, বৃদ্ধি পায়। দেখো, সাধারণত আমরা দেখেছি গরম করার সময় পদার্থের আয়তন বৃদ্ধি পাবে এবং শীতল হওয়ার সময় পদার্থের আয়তন হ্রাস পাবে। যখন 1 লিটার জল 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস করা হবে, তখন জলের অ্যানোমালাস অ্যানোমালাস অক্সপেনশন নামে পরিচিত হবে। জলের তখন জলের সেই জলের অ্যানোমালাস এক্সপেনশন নামে পরিচিত হবে, ঠিক আছে, যেটা যেটা হচ্ছে অদ্বিতীয় বৈশিষ্ট্য। এর কারণে এই এই অদ্বিতীয় বৈশিষ্ট্য, অর্থাৎ বৈশিষ্ট্যটা যেটা বললাম, জলের অ্যানোমালাস এক্সপেনশন, যেটা এর অদ্বিতীয় বৈশিষ্ট্য, এর কারণেই জলের আয়তন কিন্তু বাড়তে শুরু করে। যেখানে আমরা বললাম 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, এর মধ্যে জলের অসাধারণ প্রসারণ ঘটতে দেখা যাচ্ছে। জলের ঘনত্ব কিন্তু সর্বোচ্চ এখানে 4 ডিগ্রি সেলসিয়াস, এবং 4 ডিগ্রি সেলসিয়াস থেকে, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা হলে এর ঘনত্ব কিন্তু হ্রাস পাবে। জলের ব্যতিক্রমী সম্প্রসারণ খুবই শীতল আবহাওয়া জলজ জীবন রক্ষা করতে সহায়তা করে। আমরা যদি আরও ব্যাখ্যা করি, যখন জল 4 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যায় যখন জল 4 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, তখন অণুগুলিকে যথাসম্ভব একে অপরের কাছাকাছি ঠেলে দেওয়া হয় এবং জলের ঘনত্বটি যথাযথভাবে 1.00 গ্রাম পার সেমি কিউব, ঠিক আছে, যেখানে এটি হয়ে যায়। এবং স্ফটিক কাঠামোর কারণে, যেখানে 0 ডিগ্রি সেলসিয়াস এ জল জমে যায়, তখন কিছু কাঠামোগত ফ্যাশনে অণুগুলো সাজানো থাকে, তাই কিছুটা দূরে ঘন এখানে দূরে কিছু কম ঘন দেখা যায়, যেমন কমে যায়, এটা থেকে এটা কমে যায় 0.93, ঠিক আছে, 93 গ্রাম পার সেমি শেষ হয়ে যাওয়ার পর, তাই উচ্ছ্বাসের কারণে এটা ভাসমান দেখা যায়, ঠিক আছে। তাই আমরা বলতে পারি যে ঘনত্ব হ্রাস হওয়ার সাথে সাথে আয়তন কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ আয়তন সমান ভর পার ঘনত্ব। আয়তন সমান হচ্ছে ভর পার ঘনত্ব।
আচ্ছা, আওয়াজ শুনতে পাচ্ছ? আওয়াজ শোনা যাচ্ছে? লাইনটা চলে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন গ্যাসের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে লাল আলো তৈরি করে? নিচের কোন গ্যাসের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে লাল আলো তৈরি করে? কারোর জানা আছে? হিলিয়াম, আর্গন, নাইট্রোজেন, নিয়ন। নিয়ন হবে, নিয়ন। আচ্ছা দেখো, এটি নিয়ন হবে। দেখো, গ্যাসের আয়নায়নের কারণে তড়িৎ প্রবাহ যখন বায়বীয় বা গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন গ্যাসগুলিতে তড়িৎ নিঃসরণ ঘটে। পরীক্ষা কেমন হয়েছে? এএনএম জিএনএম যে এক্সাম দিয়েছিলে? হ্যালো, আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যালো, জাসমিন খাতুন, এক্সাম কেমন হয়েছে? এএনএম জিএনএম এক্সাম দিয়েছিলে? হ্যালো, আজ কি শোনা যাচ্ছে? বিভিন্ন কারণের ওপর নির্ভর করে নিঃসরণ দৃশ্যমান আলোকে বিকিরণ করতে পারে, ঠিক আছে, সব সময়। তবে একটা কথা মাথায় রাখবে, হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে নীল বেগুনি, হিলিয়াম হচ্ছে গোলাপি কমলা, নিয়ন হচ্ছে লাল, আর্গন হচ্ছে বেগুনি, ক্রিপ্টন হচ্ছে ল্যাভেন্ডার হালকা বেগুনি, অক্সিজেন হচ্ছে নীল বেগুনি, পারদ হচ্ছে নীল বেগুনি, জেনন হচ্ছে নীল, আর জল হচ্ছে বাষ্প গোলাপি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোন ধাতুটি পারদ সংকর তৈরি করে না? দস্তা, তামা, ম্যাগনেসিয়াম, লৌহ। কোন ধাতুটি পারদ সংকর তৈরি করে না? দস্তা, তামা, ম্যাগনেসিয়াম, লৌহ। দেখো, লৌহ, লৌহ, ঠিক আছে, উত্তর হচ্ছে লৌহ। আমরা যেহেতু দেখেছি যে পারদ সংকর হচ্ছে কি, পারদ সংকর হলো পারদের দস্তা, তামা, ম্যাগনেসিয়ামের এক ইত্যাদি ধাতুর সঙ্গে ধাতু সংকর, কিন্তু লৌহর সঙ্গে কিন্তু নয়। লৌহ বা Fe, ঠিক আছে, লৌহ বা Fe হলো এমন ধাতু যা পারদ সংকর তৈরিতে ব্যবহার করা যেতে পারে না বা যায় না। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাস বৈদ্যুতিক বাল্বে ব্যবহার করা হয়? হ্যালোজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন। কোন গ্যাস বৈদ্যুতিক বাল্বে ব্যবহার করা হয়? নাইট্রোজেন ইজ দ্য রাইট অ্যান্সার। বাল্বে ব্যবহৃত টাংস্টেন ফিলামেন্টের জারণ রোধ করতে বাল্বগুলি নাইট্রোজেন বা আর্গনের মতো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস ভরা হয়ে থাকে। আমরা যদি নাইট্রোজেন সম্পর্কে দেখি, এটি পারমাণবিক সংখ্যা প্রায় 7, ঠিক আছে। নাইট্রোজেন গ্যাস পৃথিবীর বায়ুর প্রায় 78% গঠন করেছে। নাইট্রোজেন গ্যাস বর্ণহীন, গন্ধহীন এবং সাধারণত প্রকৃতিতে একটা নিষ্ক্রিয় গ্যাস হিসাবে বিবেচিত হতে পারে।
নাইট্রোজেন গ্যাস 1772 সালে রসায়নবিদ চিকিৎসক ড্যানিয়েল রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন। ড্যানিয়েল রাদারফোর্ড এটি আবিষ্কার করেছেন। পরবর্তী যদি আমরা দেখি হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 চিহ্ন H, এটি হেনরি ক্যাভেন্ডিশ আবিষ্কার করেছিলেন। পরবর্তী কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের পারমাণবিক সংখ্যা 6 চিহ্ন CO2, এটি আবিষ্কার করেছিলেন জোসেফ ব্ল্যাক। ক্লিয়ার? পরবর্তী যদি আমরা প্রশ্ন দেখি, ঊর্ধ্বপাতন কি? ঊর্ধ্বপাতন কি? ঊর্ধ্বপাতন কি? দেখো, ঊর্ধ্বপাতন হচ্ছে একটি পদার্থের কঠিন থেকে গ্যাস অবস্থায় সরাসরি পরিবর্তন। ঠিক আছে, এই ঘটনাটি ঘটে কর্পূর বা ন্যাপথেলিন বলের মধ্যে দেখা যাবে। তাহলে ঊর্ধ্বপাতন ঘটনাটি কোথায় দেখা যাবে? কর্পূর বা ন্যাপথেলিন বলের মধ্যে। অর্থাৎ তুষার বা বরফ জল না হয়ে, তুষার বা বরফ জল না হয়ে সরাসরি যদি জলীয় বাষ্পে রূপান্তরিত হয়, এটাকে আমরা ঊর্ধ্বপাতন বলবো। অবক্ষেপণটা কি? না, এটি একটা গ্যাসকে কঠিন পদার্থে রূপান্তর প্রক্রিয়াকে আমরা অবক্ষেপণ বলবো। বাষ্পীভবন কি? এটি একটি তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলবো। ফিউশন বা গলনটা কি? না, এটি একটি কঠিনকে তরলে রূপান্তর করার প্রক্রিয়াকে আমরা ফিউশন বা গলন বলবো। ঘনীভবনটা কি? এটি একটি গ্যাসকে তরলে রূপান্তরণ করার প্রক্রিয়াকে আমরা ঘনীভবন বলবো। আশা করছি তোমরা নোট করেছো। পরবর্তী প্রশ্ন, কিভাবে পদার্থের একটা অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়? কিভাবে পদার্থের একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থায় রূপান্তর করা যায়? দেখো, পদার্থের একটা অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায় বিকিরিত তাপ শক্তি শোষণ করে। ঠিক আছে, বিকিরিত তাপ শক্তি শোষণ করে। বিকিরণ শক্তির পরিমাণটি স্টেফান বোল্ট জম্যানের সূত্র দ্বারা গণনা করা হয়। কার সূত্র দ্বারা? স্টেফান বোল্ট জম্যানের সূত্র দ্বারা। পরবর্তী প্রশ্ন, ধাতব অ্যাসিডগুলির সাথে প্রতিক্রিয়া হয়ে সাধারণত কোন গ্যাস তৈরি হয়? ধাতব অ্যাসিডগুলির সাথে প্রতিক্রিয়া হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। কোন গ্যাস? হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, চলো। আচ্ছা, আমরা যদি দেখি, এই ধাতুগুলো হাইড্রোজেনের চেয়ে বেশি বিক্রিয়াশীল করে। কোন ধাতুগুলো? যেমন ধরো পটাশিয়াম K, সোডিয়াম Na, ক্যালসিয়াম Ca, ম্যাগনেসিয়াম Mg, অ্যালুমিনিয়াম Al, দস্তা Fe, আয়রন Sn, পটাশিয়াম K নোট করে নাও, সোডিয়াম Na, ক্যালসিয়াম Ca, ম্যাগনেসিয়াম Mg, অ্যালুমিনিয়াম Al, দস্তা Zn, আয়রন Fe, টিন Sn, সীসা Pb। ঠিক আছে, নোট করে নাও। আর এই ধাতুগুলো হাইড্রোজেনের তুলনায় কম বিক্রিয়াশীল। আগে বললাম হাইড্রোজেনের তুলনায় বেশি বিক্রিয়াশীল ধাতুগুলো, এরপরে বলবো হাইড্রোজেনের তুলনায় কম বিক্রিয়াশীল। যেমন হচ্ছে কম বিক্রিয়াশীল তামা Cu, পারদ Ag, Hg, রৌপ্য Ag, সোনা Au। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। ঘনীভবনের সময় মুক্ত তাপকে কি বলা হয়? ঘনীভবনের সময় মুক্ত তাপকে আমরা লীন তাপ বলবো। আমরা জানি লীন তাপ একটা পদার্থের একটি অবস্থা, যেখানে পরিবর্তনের সময় একটা পদার্থের একটি অবস্থা পরিবর্তনের সময় শোষিত বা মুক্ত হওয়া শক্তি হিসাবে সংজ্ঞায়িত করা হয়ে থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন সূত্র অনুযায়ী স্থির চাপে নির্দিষ্ট একটা আদর্শ গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রায় সমানুপাতিক হয়? এখানে উত্তর হচ্ছে চার্লসের সূত্র। 1787 সালে জ্যাক চার্লসের সূত্র বা আয়তন সূত্র প্রণয়ন করেন। এই সূত্র দিয়ে আমরা কি বুঝেছি? না, স্থির চাপে প্রদত্ত গ্যাসের ভরের আয়তন তার তাপমাত্রার সাথে সমানুপাতিক হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, আমরা বয়েলের সূত্র যেখানে পড়েছি, অ্যাভোগাড্রোর সূত্র দেখেছি, জুলের সূত্র কিন্তু পড়েছি। পরবর্তী প্রশ্ন, চার্লসের নিয়ম কোন শর্তে পরিলক্ষিত হয়? দেখো, চার্লসের নিয়ম হচ্ছে ধ্রুবক চাপ শর্তে কিন্তু পরিলক্ষিত হয়। ঠিক আছে, চলো, তাহলে এই টপিক থেকে এখানে ক্লিয়ার করা হলো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বেয়ন তৈরিতে নিচের কোন যৌগটি ব্যবহার করা হয়? বেয়ন তৈরিতে নিচের কোন যৌগটি ব্যবহার করা হয়? হ্যাঁ, সরি, রেয়ন তৈরিতে।
অপশান বি নয়, অপশান ডি অ্যামোনিয়া। রেয়ন তৈরিতে অ্যামোনিয়া যৌগটি ব্যবহার করা হয়। শিল্পগত অ্যামোনিয়া উৎপাদন পদ্ধতিকে আমরা কি বলি? হেবার প্রক্রিয়া বলি। তাহলে শিল্পগত অ্যামোনিয়া উৎপাদন পদ্ধতিকে আমরা হেবার প্রক্রিয়া বলি। এখান থেকে একটা প্রশ্ন পেয়ে গিয়েছি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যদি করা হয়, রেয়ন তৈরি হয় ড্যাশ থেকে, প্রশ্নের উত্তর কি হবে? পলিথিন থেকে, পলিয়েস্টার থেকে, পেট্রোলিয়াম থেকে, না সেলুলোজ থেকে? রেয়ন তৈরি হয় ড্যাশ থেকে, সেলুলোজ, পলিথিন, না পলিমার, কোনটা? না পেট্রোলিয়াম? রেয়ন তৈরিতে, রেয়ন তৈরি হয় কি কি থেকে? পলিথিন, পেট্রোলিয়াম, না সেলুলোজ? আচ্ছা, রেয়নটা কি? যেখানে রেয়ন হচ্ছে দ্বিজ সেলুলোজ, আমরা পড়েছি, সেলুলোজ পড়েছি, এখানে উত্তর কিন্তু সেলুলোজ হবে। রেয়ন তৈরিতে সেলুলোজ ব্যবহার করা হয়। আচ্ছা, রেয়নটা যেটা আছে দ্বিজ সেলুলোজ ফাইবার দ্বারা একটা উৎপাদিত একটা কৃত্রিম সিল্ক জাতীয় জিনিস যাকে বলা হয়। এটি কিন্তু পরিশ্রুত সেলুলোজ থেকে তৈরি করা হয় সবসময়, সেলুলোজ থেকে, যা প্রাথমিকভাবে আমরা যে এটা লক্ষ্য করি কাষ্ঠমণ্ড থেকে প্রাপ্ত একটা, যাকে পরে কিন্তু রাসায়নিকভাবে দ্রবণীয় যৌগে পরিবর্তন করা হয়ে থাকে এই রেয়নকে, ঠিক আছে। তবে এটি একটা সুতো বোনার যন্ত্রের মধ্যে ফিলামেন্ট তৈরি করার জন্য বলপূর্বক প্রবেশ করানো হয়ে থাকে এই রেয়নটাকে। ক্লিয়ার? একটা সুতো বোনার যন্ত্রের মধ্যে ফিলামেন্ট তৈরি করার জন্য বলপূর্বক প্রবেশ করানো হয়ে থাকে রেয়নকে। ফিলামেন্টগুলোকে রাসায়নিকভাবে ঘনীভূত করা হয়, যা থেকে প্রায় আসল সেলুলোজের সিনথেটিক ফাইবার তৈরি করা হয়। এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট পলিমার থেকে উৎপাদিত হয়, ঠিক আছে। রেয়নকে একটা আংশিক সিনথেটিক ফাইবার হিসাবে ধরা হয়ে থাকে। যেমন ধরো মোডাল লাইওসেল বা ভিসকস। এই মোডাল লাইওসেল বা ভিসকস হচ্ছে নির্দিষ্ট প্রকারের রেয়নের এক অন্তর্ভুক্ত হয়ে থাকে, যার মধ্যে প্রত্যেকটি উৎপাদিত বস্তুর উৎপাদন পদ্ধতি এবং বৈশিষ্ট্য অনুযায়ী ভিন্ন হয়ে থাকে, ঠিক আছে। আমরা যদি আরো দেখি, কাউন্ট হিলারি দা চার ডোনেট কে, ঠিক আছে। কাউন্ট হিলারি দা চার ডোনেট কে, চয়কার ও চার ডোনেট কে যেভাবে হয় সেম, চার ডোনেট কে বানানটা নোট করে নেবে। ডোনেট কে, ক্লিয়ার? চার ডোনেট কে রেয়নের জনক বলা হয়। তাহলে রেয়নের জনক কাকে বলা হয়? কাউন্ট হিলারি দা চার ডোনেটকে রেয়নের জনক বলা হয়। তিনি 1884 সালে তিনি 1884 সালে ফ্রান্সে প্রথম ব্যবসায়িক রেয়নের উৎপাদন করেছিলেন। ফ্রান্সের, ঠিক আছে, ব্যবসায়িক রেয়নের একটা উৎপাদন তিনি করেছিলেন, ঠিক আছে। কাউন্ট হিলারি দা চার ডোনেট, যিনি 1884 খ্রিস্টাব্দে। এই রেয়ন পোশাক তৈরিতে কিন্তু তন্তু ব্যবহার করা হয়। যদি দেখি, যদি প্রশ্ন করা হয় রেয়ন পোশাক তৈরিতে কোন তন্তু ব্যবহার করা হয়, উত্তর কি হবে? রেয়ন পোশাক তৈরিতে সেলুলোজ তন্তু ব্যবহার করা হয়। রেয়ন হলো সেলুলোজ নামক প্রাকৃতিক কাঁচামাল থেকে রাসায়নিক চিকিৎসার মাধ্যমে তৈরি একটা মানবসৃষ্ট ফাইবার, ঠিক আছে। রেয়ন তৈরির জন্য প্রয়োজনীয় সেলুলোজ কাঠের পাল্প থেকে পাওয়া যায়। আমরা যদি প্রশ্ন করি, যেমন এসএসসি সিএইচএসএল এক্সাম অফিসিয়াল পেপার 2021 সালে শিফট নম্বর 2-তে লক্ষ্য করো। সেখানে প্রশ্ন এসেছিল, কি প্রশ্ন এসেছিল? যে বলা হয়েছিল যে সেখানে প্রশ্নটা ছিল যে নিম্নলিখিত কোন তন্তুটি রেয়ন পোশাক তৈরিতে ব্যবহার করা হয়? কোন তন্তুটি রেয়ন পোশাক তৈরি করতে ব্যবহার করা হয়? কোনটা হবে সঠিক অ্যান্সার? পেকটিন, মিউকুলেজ, সেলুলোজ, না আঠা? কোনটা সঠিক অ্যান্সার হবে? সেলুলোজ, সব সেলুলোজ।
সেলুলোজ। ডিএসএসবি টিজিটি ন্যাচারাল সায়েন্স ফিমেল সাবজেক্ট কন্টেন্টে এসেছিল 2018 সালে এক্সাম। রেয়ন হলো এক প্রকার কি? দেখো, রেয়ন হলো এক প্রকার অর্ধ সিনথেটিক পলিমার। ঠিক আছে, অর্ধ সিনথেটিক পলিমার। রেয়ন কিন্তু অনেক দামি। ডিসচার্জ টিউব, ডিসচার্জ টিউবে নিচের কোন গ্যাসটি থাকে? দেখো, ডিসচার্জ টিউবে হিলিয়াম গ্যাস থাকে। হিলিয়াম, অপশান ডি সঠিক অ্যান্সার, হিলিয়াম। ঠিক আছে, ভরের দিক থেকে এটি দ্বিতীয় হালকা মৌলিক পদার্থ। ভরের দিক থেকে যদি আমরা দেখি, হিলিয়াম হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে, দ্বিতীয় মৌলিক পদার্থ, দ্বিতীয় হালকা মৌলিক পদার্থ। হিলিয়াম একটা বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, হিলিয়াম হচ্ছে বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন এটা গ্যাস। আমরা নাইট্রোজেন সম্পর্কে বলেছি, হাইড্রোজেন সম্পর্কে বলেছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট নাইট্রোজেন। পরবর্তী যদি চলে যায়, এই এনটিপিসি টায়ার 1 এক্সাম 2016 সালে প্রশ্ন এসেছিল, নিচের কোন গ্যাসটি নিষ্ক্রিয় গ্যাস নয়? হিলিয়াম, নিয়ন, রেডন, হাইড্রোজেন। হাইড্রোজেন ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, হাইড্রোজেন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস নয়। এটি এস ব্লক মৌলের অধীনে আছে। এই হাইড্রোজেন, তাই তো, এস ব্লক মৌলের অধীনে কিন্তু হাইড্রোজেন আছে। এস ব্লকটা কি না, এতে শ্রেণী 1 থেকে 2 রয়েছে, যেমন হাইড্রোজেন এবং ক্ষার ধাতু Li, Na, K, Rb, Cs, Fr এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু রয়েছে Be, ঠিক আছে, Mg, ঠিক আছে, Ca, Sr, Ba, তারপর Ra, এগুলো রয়েছে। ঠিক আছে, এই মৌলগুলি সাধারণত সাধারণ ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এই মৌলগুলি নরম ধাতু এবং তড়িৎ ধনাত্মক। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস যদি দেখি, এরা পর্যায় সারণী 18তম শ্রেণীর অন্তর্গত রয়েছে। নিষ্ক্রিয় গ্যাসগুলো পর্যায় সারণী থেকে যেহেতু প্রশ্ন থাকে, নিষ্ক্রিয় গ্যাসগুলো কোথায় রয়েছে? পর্যায় সারণীর প্রায় 18তম শ্রেণীর অন্তর্গত রয়েছে নিষ্ক্রিয় গ্যাসগুলি, পর্যায় সারণীর 18তম। ঠিক আছে, 18তম। যেমন ধরো He, ঠিক আছে, He, Ne, Ar, ঠিক আছে, Kr, Xe, Rn। Rn ব্যতীত সমস্ত নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে উপস্থিত আছে। Rn ব্যতীত সবগুলো এই নিষ্ক্রিয় গ্যাসগুলো বায়ুমণ্ডলে আছে, Rn নেই। অর্থাৎ আমরা যদি দেখি, আর্ক ঢালা এবং বৈদ্যুতিক বাল্বে আর্গন কিন্তু ব্যবহার করা হয়। বৈদ্যুতিক বাল্বে আর্গন কিন্তু ব্যবহার করা হয়। হিলিয়াম হালকা এবং অদ্রাজ্য, তাই বেলুনে এবং আবহাওয়া নির্দেশক ইত্যাদিকে ব্যবহার করা হয় হিলিয়াম। এবং ডিসচার্জ টিউব, গ্লো লাইটে নিয়ন ব্যবহার করা হয়, গ্লো লাইট, ডিসচার্জ টিউব। হাইড্রোজেন পরমাণু সবচেয়ে ছোট এবং হালকা। ঠিক আছে, তবে আমরা যদি দেখেছি, হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে পরমাণু ছোট এবং হালকা। ঠিক আছে, হাইড্রোজেনই একমাত্র পরমাণু যাতে নিউটন থাকে না। হাইড্রোজেনে কিন্তু কোনোদিন নিউটন থাকে না। ঠিক আছে, হাইড্রোজেনে হচ্ছে নিউটন থাকে না। হাইড্রোজেনের পরমাণু সবচেয়ে ছোট এবং হালকা।
হাইড্রোজেনের একমাত্র পরমাণু যাতে নিউট্রন থাকে না। মানবদেহে উপাদানগুলির প্রাচুর্যের নিম্নলিখিত একটা ক্রম আছে হাইড্রোজেন, যেমন হচ্ছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, ঠিক আছে, সরি এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। অক্সিজেন এভাবে থাকবে, ঠিক আছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যদি প্রশ্ন করা হয়, যেমন ALP CBT2 ইলেকট্রিশিয়ান বিগত বছরের এক্সাম, যে ঠান্ডা ক্যাথোড সাব পদ্ধতি করা হয় পাড়ার ল্যাম্পে না CFL না নিয়ন আলোতে না ওপরে সবগুলিতে? দেখো, ঠান্ডা ক্যাথোড বা সাব পদ্ধতি ব্যবহার করা হয়, এটাই ব্যবহার করা হয় নিয়ন আলোতে, ঠিক আছে, নিয়ন আলো। একটি গ্যাস ডিসচার্জ ল্যাম্প হচ্ছে এমন একটা, যেখানে আমরা কিছু নিষ্ক্রিয় গ্যাস এবং একটি কাচের টিউবে ভরা হয়ে থাকে এটি, ঠিক আছে। একটি নিষ্ক্রিয় গ্যাস এবং একটি কাচের টিউবে ভরা হয়ে থাকে, যার প্রতিটি প্রান্তে দুটি ইলেকট্রোড বন্ধন থাকে, যা গরম করার সময় এর মাধ্যমে ইলেকট্রন প্রবাহের অনুমতি দেয়, ঠিক আছে। এবং বৈদ্যুতিক গ্যাস ডিসচার্জ ল্যাম্প দুটি প্রধান ধরনের হয়, একটা হচ্ছে ঠান্ডা ক্যাথোড বাতি আর একটা হচ্ছে গরম ক্যাথোড বাতি। আচ্ছা, প্রথম প্রকার যদি আমরা দেখি, শুরু করার জন্য ইলেকট্রোড গরম করার জন্য কোনো ফিলামেন্ট ব্যবহার করা হয় না, তবে দ্বিতীয় প্রকারে শুরু করার সময় প্রধান ইলেকট্রোড গরম করার জন্য একটা ফিলামেন্ট ব্যবহার করা হয় বা সরবরাহ করা হয়। ঠান্ডা ক্যাথোড ল্যাম্পটা কি না, ঠান্ডা ক্যাথোড ল্যাম্প হচ্ছে নিয়ন ল্যাম্প, নিয়ন সাইন টিউব, সোডিয়াম ভ্যাপার ল্যাম্প। আর গরম ক্যাথোড ল্যাম্প হচ্ছে পারদ বাষ্পবাতি, যেটাকে মাঝারি চাপ বলা হয়, এবং ফ্লুরেসেন্ট টিউব নিম্ন চাপের পারদ বাষ্পবাতি যাকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন নির্দিষ্ট গ্যাসের আচরণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোন নির্দিষ্ট গ্যাসের আচরণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোন নির্দিষ্ট গ্যাসের আচরণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো, গ্যাসের আচরণকে প্রভাবিত করার কারণগুলো কি কি প্রথমে আমাদের জানতে হবে। তাপমাত্রা, 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 বলা হয় যে তাপমাত্রা বৃদ্ধির ফলে গ্যাসীয় অণুগুলি চাপ বৃদ্ধি পায়, তাই তো। অর্থাৎ গ্যাসের অণুগুলি চাপের পরিবর্তন তাপমাত্রা পরিবর্তনের সাথে সরাসরি সমানুপাতিক হয়ে থাকে। আয়তন, আয়তন, যদি আমরা আয়তন হ্রাস করি, গ্যাসের অণুগুলি সীমাবদ্ধ এলাকায় নিজেদেরকে সামঞ্জস্য করার সাথে সাথে চাপ বাড়বে, তাই তো। দেখো, 239-এর দেখে সঠিক অ্যান্সার অপশান এ, উচ্চতা, চাপ এবং আয়তন, ঠিক আছে। কোনো নির্দিষ্ট গ্যাসের আচরণ উষ্ণতা, চাপ এবং আয়তনের উপর নির্ভর করে থাকে। এর ওপর ভিত্তি করে বয়েলের যে সূত্র এবং চার্লসের সূত্র গড়ে উঠেছে, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র কিন্তু এর উপরই ভিত্তি করেই গড়ে উঠেছে। আচ্ছা, গ্যাস চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন আমি বলছি, জানা থাকলে উত্তর দাও, ঠিক আছে। এখান থেকে জলে যে দুটি রাসায়নিক মৌল আছে, জলে কোন দুটি রাসায়নিক মৌল আছে? জলে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, নোট করবে, ঠিক আছে। জলে হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন রয়েছে। পরবর্তী, ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী? ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী? ক্লোরিন গ্যাস হচ্ছে বাতাসের চেয়ে 2.50, ঠিক আছে, গুণ ভারী। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটিকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়? স্ট্রেঞ্জার গ্যাস, আর্গন, নিয়ন, জেনন না নাইট্রাস অক্সাইড, কোনটা? আর্গন, নিয়ন, জেনন না নাইট্রাস অক্সাইড, কোনটা? নিম্নলিখিত কোনটিকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়? জেননকে, ঠিক আছে, জেনন। আচ্ছা, জেনন হচ্ছে XE, ঠিক আছে, XE। আচ্ছা, স্ট্রেঞ্জার গ্যাস বলি, চলো এটিকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় কেন বলো তো? না, জেনন শব্দের অর্থটা আমরা গ্রিক ভাষায়, হ্যাঁ বলো। হ্যাঁ, এটি হচ্ছে বিকিরণ শনাক্তকরণের জন্য যন্ত্রগুলিতে ব্যবহার করা হয় এটি। এটি 1898 সালে উইলিয়াম রামসে এবং মরিস ট্রাভার্স আবিষ্কার করেছিলেন। এটি বাতাসের চেয়ে 4.5
গুণ বেশি ভারী। জেনন হচ্ছে বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস। নোবেল গ্যাস যেটা বলেছি, নোবেল গ্যাসগুলি রাসায়নিক উপাদানগুলির একটা গ্রুপ, যা অন্য মৌলগুলির সাথে একটি পদ্ধতি বিক্রিয়া করে না, এটা ঠিক আছে। আচ্ছা, নোবেল গ্যাস বায়ুমণ্ডলের আয়তনের প্রায় 0.93, ঠিক আছে, 0.93%, এর ভরের 1.29% থাকে, ঠিক আছে। নোবেল গ্যাসের কয়টা বৈশিষ্ট্য আছে, কি কি বলতো? ঘরের তাপমাত্রা গ্যাস হিসাবে দেখান, এবং কোনো রং এবং কোনো গন্ধ, এবং 8 ইলেকট্রন সমতুল্য আছে এর মধ্যে, এবং এটি তরলীকরণ এবং পাতনে বায়ু থেকে মুক্ত করা যায়, ঠিক আছে। পরবর্তী যেটা আছে নাইট্রাস অক্সাইড হচ্ছে ল্যাফিং গ্যাস নামে পরিচিত, আমরা জানি নাইট্রাস অক্সাইড ল্যাফিং গ্যাস। এটি একটি বর্ণহীন গ্যাস, যার কিছুটা মিষ্টি গন্ধ রয়েছে, আমরা নোবেল গ্যাস সম্পর্কে আলোচনা করেছি অলরেডি, ঠিক আছে। চলো, অন্য ক্লাসে আলোচনা করেছি। পরবর্তী প্রশ্ন, চলো আজকের ক্লাসের শেষ প্রশ্ন, নিষ্ক্রিয় তড়িৎদ্বারের উদাহরণ হচ্ছে কোনটা? নিষ্ক্রিয় তড়িৎদ্বারের উদাহরণ জানা আছে, দেখো নিষ্ক্রিয় তড়িৎদ্বার এটি তড়িৎ বিশ্লেষ্য বিক্রিয়ার অংশগ্রহণ করে সবসময়, বিশ্লেষ্য বিক্রিয়ায়। নিষ্ক্রিয় তড়িৎদ্বারের উদাহরণ হচ্ছে আয়রন এবং গ্রাফাইট। আয়রন, এখানে আয়রন আছে যেহেতু আয়রন, গ্রাফাইট থাকলে গ্রাফাইট হবে, তাহলে অপশন সি সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, যদি প্রশ্ন করা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর ফসফেট, এগুলো, ঠিক আছে। আচ্ছা, আরআরসি গ্রুপ ডি এক্সাম এসেছিল, কোন ধাতু কেবলমাত্র তড়িৎ বিশ্লেষণ দ্বারা নিষ্কাশিত হয়? কোন ধাতু কেবলমাত্র তড়িৎ বিশ্লেষণ দ্বারা নিষ্কাশিত? দেখো, এটা হচ্ছে এল, ঠিক আছে। আচ্ছা, যদি প্রশ্ন করা হয়, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল 2023 সালে এসেছিল, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? চিনির দ্রবণ, পেট্রোল, গ্লিসারিন না লবণের দ্রবণ? সঠিক অ্যান্সার হচ্ছে লবণের দ্রবণ। ঠিক আছে, মোটামুটি যতটা আলোচনা হয়েছে পরবর্তী ক্লাসে আলোচনা হবে। চলো, আজ এখান পর্যন্ত থাক।